আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প সমীর সরকারের কলমে নিষিদ্ধ সুবাস। সঙ্গে থাকছি আমি অমিত। আমি সোমা। পর্ব 3। ভূমিকাও তাকিয়ে আছে ওর দিকে। যুবক পা তুলে একটা বালিশ টেনে বেশ ভালোভাবে বসে নিলেন। তারপর বলতে শুরু করলেন। আমি অনেক মান্না। গড়িয়াহাট শহরের ওপর ভালোবাসার নীড়, এই নামফলক লাগানো বড় সাদা বাড়িটাই আমাদের। আমার ঠাকুরদার জমিদারি আমলের এই বড় বাড়িটায় আমি একমাত্র উত্তরাধিকারী। ঠাকুরদা প্রবল প্রভাবশালী একজন জমিদার, সবটাই ওনারই সাজানো। বড় বাগান, পুকুর, মাঠ, মন্দির সবই আছে। সেই বাড়িটি সবারই আদরে বড় হওয়া আমি। বাবা ঠাকুরদার অমতেই আর্মিতে যোগ দিয়েছিলেন। বাবার এইসবে তেমন ইন্টারেস্ট ছিল না। স্বপ্ন ছিল দেশের হয়ে কিছু করার, মানুষের জন্য কিছু করার। সেই স্বপ্ন নিয়েই বাবা এগিয়েছিলেন। আর ঠাকুরদা প্রথমে একমাত্র সন্তানকে পাঠাতে রাজি না হলেও পরে ঠিকই মেনে নিয়েছিলেন। কার্গিল যুদ্ধের সৈনিক ছিলেন বাবা, তারই আদরের সন্তান আমি। বাবার ইচ্ছে ছিল আমিও তেমন কিছু করব, কিন্তু আমি সেটা না করে আমার স্বপ্ন ফটোশ্যুট নিয়ে ব্যস্ত ছিলাম। আসলেই যার যেটা ভালো লাগে আর কি। সেখানে আবার আমার বাবা রেগে গিয়েছিলেন, কিন্তু কি করব বলো, আমার তো সেটাই ভালো লাগে, তাই সেটাই এখনো করি আমি। ছোটবেলা থেকেই বাবার ক্যামেরা নিয়ে সবকিছুর ছবি নানানভাবে তুলে বেড়াতাম। তবে যেদিন বাবার সামনে বলেছিলাম নিজের স্বপ্নের কথা, সেদিন ভীষণ রেগে গেছিলেন তিনি। কিন্তু তবুও আমি নিজের কথায় অটল ছিলাম বলে একটা কথা নিয়েছিল আমার থেকে। বলেছিল, এরপরে এই সিদ্ধান্ত বাদে অন্য সিদ্ধান্ত আমি নেব। এই কথাটা কিন্তু দিতে হবে তোমাকে। কে পারবে তো? আমি জাস্ট ভাবতে পারিনি যে বাবা এত সহজেই মেনে নেবে, তাই সেই কথাটি নিমেষেই মেনে নিলাম। হ্যাঁ বাবা, আমার সমস্যা নেই। ভেবে বলছো তো? হ্যাঁ বাবা, উত্তর দিয়েছিলাম আমি। আর এইভাবেই প্রেম হয়েছিল মডেল রুষার সঙ্গে। সবাই মডেল মানেই একটু অন্যভাবে ভেবে নেয়, কিন্তু ওকে দেখলে, ওর সঙ্গে মিশলে সবার ধারণাই যেন বদলে যাবে। এমন ভদ্র, নম্র আর এত বন্ধুত্ব পরায়ণ ব্যবহার খুব কম জনেরই দেখা যায়। সব সময় মুখে লেগে হাসি, কষ্ট থাকলেও ঠিক পারে হা হা করে হাসতে। হাসিটা ওর একটা যেন শিল্প, মানে ওর মতো করে কেউ হাসতে পারে না। আর দেখতে সেই কালো লম্বা চুল, মায়াবী পান পাতার মতো গোল একটা ফর্সা মুখ, লাল ঠোঁট, গভীর খয়েরি দুটো চোখ। এই যুগের মেয়ে হয়েও কেমন কোমর ছাপানো কালো চুল। কখনোই খারাপ পোশাক পরতো না। ড্রেস আপ দেখে ও কন্ট্যাক্ট করতো। কেউ অহংকার ভাবতো হয়তো, কিন্তু ও কিন্তু নিজের জায়গায় ঠিক থাকতো। খুব ভালো ভালো ডিল ক্যান্সেল করতো ড্রেস আপের জন্যে। অফার অনেক পেত রূপের জন্যে, কিন্তু নাকচ করে দিত। এমনটাই ছিল। আমি নতুন ফটোগ্রাফার হিসেবে চান্স পেয়েছিলাম নামি ইন্ডাস্ট্রিতে। ওইখানেই বিজ্ঞাপনের কন্ট্রাক্ট মডেল ছিল রুষা। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ক্যামেরায় লেন্স চোখে রেখে অপেক্ষায় ছিলাম। ধীরে ধীরে সর্ষে ক্ষেত পেরিয়ে দৌড়ে আসছিল হলুদ শাড়ি পরা মেয়েটা। আর আমি লেন্স থেকে চোখ সরাতে পারিনি। হারিয়ে গেছিলাম লেন্সে ওর প্রতিবিম্বের মাঝে। ডিরেক্টর কি সব বলেছিল কানেও ঢোকেনি। পাশের সবাই ওর কাজে হাততালি দিচ্ছিল, এটাই শুধু কানে আসছিল। আমি আর কিছুই শুনতে পাইনি। সত্যি বলতে কি, আমি তখনও তাকিয়ে আমার হলুদ বনে হারানো হলুদ পাখির দিকে। কেমন হলো দেখি? লেন্সের থেকে চোখ সরান এবার আমার কানের কাছে কারো আওয়াজ। আমি চমকে উঠলাম। পিছনে ঘুরতেই দেখি আমার কাছে দাঁড়িয়ে সেই মায়াবিনী হলুদ পাখি হাসছে। আমি থতমত খেলাম। সে আবার হেসে বলল, কি হলো, দেখতে দেবেন না? হ্যাঁ, অবশ্যই বলেই আমি পথ ছেড়ে ওনাকে যেতে দিলাম। সেদিনই রাতে খেয়ে দে রিসর্টে ঢুকেই ড্রেসম্যান পরাগদাকে বলেছিলাম ওর কথা। পরাগদা হেসে বলল, হঠাৎ ওর কথা বাবা কেন তোর? ও রুষা, নামকরা মডেল, আর ওর অন্যরকম কতগুলো গুণ আর বৈশিষ্ট্য আছে। আর যদি প্রেম টেম নিয়ে কিছু ভাবিস তবে ভুলে যা, ও কিন্তু এইসবের ধারে কাছেও যায় না। হ্যাঁ, খুব নম্র ভদ্র মেয়ে।
বাজে পোশাক হলে ডিল করে না, খুব ভদ্র পোশাক হলেই তবে রাজি হয়। তবে ও কাজ আর ক্যারিয়ারের ব্যাপারে কিন্তু কিছুই বোঝে না। তবে আমার কেন যেন মনে হতে লাগলো যে ও হয়তো আসল রত্ন, যার মনটা সবাই বুঝতে পারে না। বাট পরাগদা, রুষার কি? আমার কথাটা পূরণ করতে দিল না পরাগদা। আমার পিঠে চাপড় দিয়ে বলল, আমি জানি না ভাই, কিন্তু পরে যদি এটা নিয়ে ঝামেলা করে তখন কিন্তু বড় কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, আর জিৎ স্যার কিন্তু রুষাকে কখনোই ছাড়বেন না। ওনার কিন্তু মোস্ট বিগেস্ট মডেল রুষা। এখন তোর কাজ হারাবার রিস্ক আছে, আর এগুলো না হলেও রুষা কিন্তু তোর সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে পারে। কারণ বললাম, ওই যে এইসব লাইক করে না ও কখনোই। এখন জাস্ট ক্যারিয়ার নিয়ে ভাবে, আর সেখানে প্রেম বস্তুটা তো ফিকে বলেই মনে হয় ওর কাছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক যে ও খুব ভালো, সবার সঙ্গে হেসে কথা বলে, সবার সঙ্গে মেশে, কিন্তু এইসব বিষয়ে একদম অন্যরকম। আমি যতদিন থেকে দেখে আসছি ওকে এমনই দেখছি। একবার তো হয়েছিল, একটা সেটিং এর ছেলে প্রপোজ করেছিল। রুষা জিদ্দাকে বলেছিল হয় ও থাকবে নয়তো ছেলেটা। ব্যাস, ছেলেটাকে কাজ থেকে বের করে দেওয়া হলো। এমনকি রুষা তো শর্ট ড্রেস পরে একটা শ্যুটও করেনি জীবনে। আমি বুঝতেই পারলাম না কি করব। তবে রুষার থেকে মনটা সরানো হয়তো খুব কঠিন ব্যাপার। জীবনে অনেক প্রপোজাল পেলেও কোনোটাই গ্রহণ করিনি আমি, কিন্তু এই প্রথমবারের মতো যেন কাউকে দেখে অন্যরকম মনে হলো। সেদিন সেভাবেই পরাগের রুম থেকে বেরিয়ে নিজের রুমে এলাম। তখন রাত ভালোই হয়েছে, আবার পাহাড়ি জায়গা, বেশ গভীরতা এখানে রাতের আর নির্জনতার, আর সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা তো লেগেই আছে। পরাগ তো বলল যে রুষা একদম আলাদা, পাত্তা দেবে না প্রেম টেমকে। কিন্তু আমার কি মনে হয়, আমার মনে হয় সবার মনেই অল্প অল্প প্রেম জাগে, আর সেটা সবাই জানতে পারে না বা চায় না জানতে। আবার অনেকে জীবনে সেটা নিয়ে অনেক বড় কষ্ট পেলে সেই জিনিসটার প্রতি তার বিতৃষ্ণা জমে। আচ্ছা, রুষার তবে কোনটা? আচ্ছা, ও তো রোবট নয় যে কোনোদিনও কাউকে ভালো লাগবে না ওর, বা কারোর ওপর ওর ফিলিংস জন্মাবে না। আবার আবার পরাগদার কথাগুলো ভাবাচ্ছে, যদি রুষা আমার প্রপোজাল পাওয়ার পর আমার সঙ্গে কথাই না বলে, তবে তো আরও খারাপ হয়ে যাবে। আর কালকেই সবাই ফিরবো এখান থেকে, তারপর কে কোথায় থাকবে তারই ঠিক নেই, আর কবে দেখা হবে কিনা তার ঠিক নেই। যদি বলতেই না পারি, ভীষণ ভীষণ অগোছালো লাগবে নিজেকে। জানলাটা খুলে দিলাম। সামনের বাগানে মৃদু আলো জ্বলছে, তারপর আবার সেই গহীন অন্ধকার ঘেরা পাহাড়। রাতের জঙ্গল হতে নানান রকমের জন্তু জানোয়ারের শব্দ শোনা যাচ্ছে, আর সঙ্গে ঝিঁঝির ডাক তো লেগেই আছে। সেই অরণ্যের পাতার ফাঁকে আকাশের এক ঝাঁক নক্ষত্র চোখে পড়ে, আর তার সঙ্গে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্না। তাকাতে তাকাতে এক জায়গায় চোখ থমকে গেল। সামনের বাগানটা পেরিয়ে একটা ছোট ঝর্ণা আছে, তারই পারে কেউ যেন দাঁড়িয়ে নিশ্চলভাবে। জ্যোৎস্নার আলোকে শুধু তার পরনের কালো জ্যাকেট আর কালো প্যান্ট আর সঙ্গে সাদা টুপিটা চোখে পড়ছে, একদম মূর্তির মতো। কেউ দাঁড়িয়ে কিছু ভাবছে, কিন্তু কে? হ্যাঁ, এখানে তো আমরা অনেকেই আছি, আর প্রায় সবাইকেই তো খেয়ে নিজেদের রুমেই যেতে দেখলাম। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম রাত 12টা 9 মতো। কিন্তু এই সময় কে হতে পারে? একবার ভয় লাগলো, মনে হলো ভৌতিক ব্যাপার ট্যাপার নেই তো। ওরে বাবা, এইভাবেই অনেকেই ওই ভৌতিক কর্মকাণ্ডের মুখোমুখি হয়। তাই একবার ভাবলাম যে না, জানলা বন্ধ করে শুয়ে পড়ি, সকালে জিজ্ঞেস করলেই জানা যাবে কেউ ছিল নাকি রাতে। কিন্তু আমি শুতে গিয়েও পারলাম না। মনে চাপা একটা প্রশ্ন যেন ঘুরেই যাচ্ছে। সামনে গিয়ে দেখতেই হবে কে সে। তাই গায়ে আরেকটা চাদর জড়িয়ে দরজা খুলেই বেরিয়ে গেলাম কুয়াশার পর্দার ভেতর। একটু পরেই স্লথ পায়ে দাঁড়িয়ে গেলাম তার পাশে। গিয়ে কি বলবো বুঝতে পারলাম না। এখানকারই কেউ হবে হয়তো। একটু গলা খাঁকারি দিলাম, দেখলাম সে এবার নড়ে উঠল। তারপর এদিকে তাকিয়ে দেখলো আমাকে। আমি অবাক হলাম। টুপি আর মাফলার জড়ানো হলেও মুখটা চিনতে আমার সমস্যা হলো না। সেটা রুষা ছিল। আমি কি বলবো বুঝতেই পারলাম না। আর আর ওই বা কি ভেবে নেবে আমাকে। কিন্তু আমি কিছু বলার আগেই সেই বলে উঠল, ইউ। আমি বলতে লাগলাম, আরে ঘুম আসছে না, পায়চারি করছিলাম, আর এদিকে এসে দেখলাম যে আপনি। ও। আমি নিজের পরিচয় ভালো করে দিতে চাইলাম। আজকেই ওনার সঙ্গে প্রথম আমার দেখা হলো, তাই বলে উঠলাম, ম্যাম, আমিও। অনিক, রাইট? আমি না
আমি অবাক হলাম, কারণ ওনাদের তো আমাদের নাম ধাম জানার প্রয়োজন নেই, আর না তো থাকতে পারে ইচ্ছে। তাই বললাম, ম্যাম, আপনি আমার নাম জানেন? আরে কেন জানবো না, সবাই আমরা একসঙ্গে আছি। আর হ্যাঁ, প্লিজ ডোন্ট কল মি ম্যাম, আই ডোন্ট লাইক দিস। ওনার কথায় আমি অবাক হয়ে গেলাম। সত্যি সত্যি খুবই অহংকারী হওয়া উচিত ছিল ওনার, কিন্তু দেখছি খুবই ভালো মনের একজন সে। তাই বললাম, তবে কি বলে ডাকবো ম্যাম? আপনি তো... আমাকে রুষা বলেই ডেকো, আমি তোমার থেকে ছোটই হব। আর আপনি করেও বলবে না, ওকে? সত্যি এইবার বুঝতে পারলাম যে কেন সবাই ওকে এত ভালোবাসে। এমনও যে কারোর ব্যবহার হতে পারে আমি ভাবতেই পারিনি। তাই তড়িঘড়ি করে উত্তর দিলাম, ওকে রুষাজি। মিডনাইট আমার দারুণ লাগে, তোমারও বুঝি? দেখলাম সে চাঁদের দিকে তাকালো আর উত্তর দিল বিভোর হয়ে, এই মাঝরাত অনেকেই ভালোবাসে, শুধু তুমিই না। আর কাউকে মিস করলে এই মিডনাইট বিশেষভাবে পারফেক্ট টাইম। চাঁদের আলোয় না দারুণ লাগছিল তার হাসিটা। এ বাবা, মাঝরাতে থাকা মানে কি কাউকে মিস করা? তবে তুমি কেন আছো অনেক? এই নাম ধরে ডাকাটা আমার দারুণ লাগলো। সত্যি এভাবে যেন কেউ কোনো দিন ডাকেনি। কি মিষ্টি করে ডাকলো, একদিনেই কতটা আপন করে নিল যেন। অথচ পরাগ দা ওর থেকে দূরে থাকতে বলল। কি হলো বলো, তুমি কেন জেগে? আমি কাউকে মিস করি না, তবে তবে ভাবি। কি ভাবো, ভবিষ্যৎ নাকি অতীত? ভেবে নিতে পারো একটা স্বপ্ন। স্বপ্ন? কিন্তু কেমন, বলি ফেলো শুনি। মিডনাইটে মিট করব মনের মানুষের সঙ্গে, সঙ্গে মাস্ট এই তারা ভরা আকাশ, চাঁদের আলো, আর এমন পাহাড় হলে তো আরো জমবে। দুজন দুজনের সঙ্গে অনেকক্ষণ কাটাবো, মন দিয়ে মিশে যাব দুজন দুজনের মধ্যে, যেখানে সময়, স্মার্টফোন, জনকলরব বিরক্ত করবে না। জাস্ট দুজন। কি দারুণ অনুভূতি, তাই না? আমরা অনেকক্ষণ কেউ কোনো কথা বলিনি। সামনের পাহাড়ি ঝর্ণার অনবরত মৃদু মৃদু শব্দ নূপুরের মতো বেজেই চলেছে। অরণ্যে কোথাও ডালে রাত জাগা পাখি ডেকেই চলেছে। একটু সময় নেবার পরেই সে বিড়বিড় করে বলতে লাগলো, দারুণ তোমার ড্রিমস, এটা আমারও ছিল আর করতেও পেরেছি। আমার ওর উত্তরটা শুনে একটু কষ্ট হলো। তবে কি ও রিলেশনশিপে আছে? বাট পরাগ যে বলল ও এইসব লাইক করে না। আমি তাও সাহস নিয়ে বললাম, ওয়াও, মানে তোমার বিএফ তোমার? ওটা পাস্ট। মুখোশধারী কারোর সঙ্গে নিজেকে জড়িয়ে শুধুই কতগুলো মাস জীবনে নষ্ট করেছি। আমি না কিছুই বুঝতে পারলাম না, আবার কিছু জিজ্ঞাসা করার সাহসও পেলাম না। তবুও কিছুক্ষণ চুপ থাকার পর জিজ্ঞেস করেই বসলাম, বলছি, কিন্তু কেন আর কিসের মুখোশ? কখনো কখনো কারোর ওপর অধিকার বিস্তার করে আমরা ভুল করে বসি অনেক। হয়তো সেই অধিকারটাই তারাই আমাদের দেন। কিন্তু যখন বুঝতে পারি যে আমাদের মতো আরো অনেকের সঙ্গেই তারা অধিকার আবদার খেলা খেলে, তখন ঠিক অনেক বড় একটা হোঁচট খেতে হয়। যখন সব অধিকার তার ওপর থেকে হারিয়ে ফেলবে, তখনই বোঝা যায় অধিকার হারানোর কষ্টটা আসলেই কি। সেও আমার জীবনে তেমনই ছিল। আমি ওতে সুখী ছিলাম, কিন্তু ও হাজার জনে সুখী ছিল। এমনই অনেক চরিত্রকে আমরা নিজের ভেবে ভুল করে বসি, কিন্তু যখন সত্যতা জানতে পারি, তখন সত্যি সেখান থেকে বেরোনো মুশকিল হয়ে দাঁড়ায়। মনে হয় ওকে প্রাণপণে আঁকড়ে ধরে বলি, কেন কেন হাজার জনকে ভালোবাসতে যাবে তুমি? আমাকে ভালোবেসে দেখো, আমি হাজার রকম ভাবে ভালোবাসা দেখাবো তোমাকে। কিন্তু সে হয়তো একজনই খুশি নয়। এই কথাগুলো তার কাছে জাস্ট নাটক মনে হয়।
আমরা হয়তো তার সঙ্গে কথা বলার অপেক্ষা করি, আর সে ঠিক সবাইকে সময় দিতে দিতে নম্বর অনুযায়ী আমাদের সঙ্গে কথা বলেন, একটা বাঁধা সময় ধরে। তারপর আরেকজন, এভাবেই চলতে থাকে। এই সত্যগুলো জানার আগে যেন মরে যাওয়া অনেক ভালো, তাই না? কখনো হয়তো মনে সন্দেহ হতো, কিন্তু বারবার মনে হতো আমার ভাবনা যেন মিথ্যে হয়, যেন মিথ্যে হয় এইসব বাজে চিন্তা। হেরে যাই যেন তার ভালোবাসার কাছে। কখনো হেরে গেলেও শান্তি থাকে। কথাগুলো শুনতে খুব কষ্ট লাগছিল ভূমিকারও, কারণ ও নিজেও যে রুষার মতোই এতক্ষণ ধরে অনিককে নিজের স্বপ্নের রাজপুত্র ভাবছিল। আর অনিক যে অন্য কাউকে নিয়ে পড়ে আছে। জীবনটাই যেন এমন, কে যে কি চায়, কে যে কার পিছনে ছোটে। রুষার কথা বলার দিকে নিবিড়ভাবে সেদিন চেয়েছিলাম। কি দারুণভাবে নতুন একটা শিক্ষা দিল যেন আমায়। অবাক হয়ে শুনতে লাগলাম আমি। তার মানে কারোর কাছ থেকে সত্যিও কষ্ট পেয়েছে। আমার ধারণাটা তবে ঠিকই। সত্যি ও কাউকে ভালোবেসে কষ্ট পেয়েছে বলেই আজ সেসবের প্রতি ওর ঘৃণা ধরে গেছে। ঝর্ণার জলে টুক করে কিছু পড়ার শব্দ হলো, হয়তো গাছের ফলটল হবে। সেই শব্দেই যেন ধ্যান ভেঙে যায় রুষার। এতক্ষণ মহাবিষ্ট হয়ে তাকিয়েই ছিল অন্ধকার পাহাড়, জঙ্গল আর তারা ভরা আকাশের দিকে। ওর কপাল আর গালের কাছে চাঁদের আলো পড়ে সেই জায়গাগুলো একটু রূপলি বর্ণ পেয়েছে। আমি আবার বললাম, কে মুখোশধারী? কেউ শুনতে চায়নি কেন আমি এমন। কেউ জানতেও চায়নি যে এই হৃদয়টা এত পাথরের মতো শক্ত কেন। কেন সেখানে ফুল ফোটে না, প্রেম জন্মায় না? কেন শুধুই প্রেমের প্রতি ঘেন্না? চলো আজ তোমাকেই তবে বলি। তারপর একটু ভেবে নিয়ে সামনে ঝর্ণার দিকে তাকালো। সামান্য চাঁদের আলোয় অস্পষ্ট হলেও ঝর্ণার ধারের পাথরগুলো বেশ স্পষ্ট দেখা যায়। সেদিকে তাকিয়েই বলে উঠল, লেটস গো। ওই পাথরে গিয়ে বসি ঝর্ণার সামনে, চলো। হ্যাঁ, কিন্তু গার্ডেনে তো অনেক বেঞ্চ আছে। এই রাতে তুমি ঝর্ণার ধারে পাথরে বসবে? এমনিতেই অন্ধকার, পোকামাকড় আবার পাহাড়ি সাপের ভয় কিন্তু লেগেই আছে। বাপরে, আমি মেয়ে হয়েও যেতে চাইছি, আর তুমি ছেলে হয়ে ভয় পাচ্ছ? আর এই যে একটু আগেই মিডনাইট নিয়ে কথাগুলো বলছিলে, তো ওগুলোর জন্য সাহস লাগে নাকি? এমন ভীতু হলে তো পারবে না। আর গিয়েই দেখো, দারুণ মজা লাগবে গল্প করতে সেখানে। হয়তো খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে এইভাবে মিশে যাচ্ছি যে তোমার অবাক বা কোনো সন্দেহ হচ্ছে, তাই না? আসলে কি জানো তো অনেক, ওই বললাম না, সবাই শুধুই দূর থেকে দেখে সরে গেছে আমার সঙ্গে বন্ধুত্ব করার থেকে। সবাই ওপরের দিকটাই দেখেছে। তোমার সঙ্গেই আমি এই প্রথমবার বন্ধুত্ব করলাম। জানি না, হয়তো কিছু আলাদা গুণ পেয়েছি যেটা সবার মধ্যে নেই। সত্যি ওর এইসব শোনার পর আমার খুবই কষ্ট হলো। আর তাছাড়া আমি তো ওকে এইভাবে বলতে চাইনি যে আমি যাব না। আমি জাস্ট ওর যদি ভয় লাগে বা ওর যদি কিছু হয় এইসব ভেবে বলেছি। তাই তাড়াতাড়ি করে বললাম, এই তুমি না সত্যি রুষা, আমি জাস্ট তোমাকে নিয়ে ভয় করছিলাম। কে বলেছে আমি যাব না? হয়তো এই রাতটাই আমার জীবনে মনে থাকবে স্মৃতি হয়ে। হয়তো এই রাতটাই আমার জীবনের একটা উল্লেখযোগ্য রাত হিসেবে মনে থেকে যাবে। আর আমার মিডনাইট নিয়ে স্বপ্নটা যদি পূরণ নাও হয়, তাহলে এই রাতের কথাটা আমি ভুলতে পারবো না। তোমার মতো একজনের সঙ্গে আমি এই রাতটা গল্প করে কাটাচ্ছি, এটাই বা কম কি বলো তো? তারপরে দুজনেই গিয়ে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে ভালো করে সব দিক দেখে ঝর্ণার ধারের পাথরে বসলাম। চাঁদের আলো জলে পড়ে মনে হচ্ছিল রূপলি জলের স্রোত যেন। রুষা একটু সময় নিয়ে বলতে শুরু করলো, উলবেড়িয়া শহরে আমার বাড়ি। আমার মাকে আমি কখনো দেখিনি। আমার জন্মের সময় উনি মারা গেছেন। আর বাবা, এই আমি তখন ক্লাস 7 কি 8-এ পড়ি, তখনই ব্রেন স্ট্রোকে মারা গেছেন। বাবার অনেক টাকা সম্পত্তি ছিল, কিন্তু তবুও বাঁচানো গেল না। একমাত্র পিসি আমার সম্বল ছিল।
পিসি আমায় সব আদর দিয়ে মানুষ করলেন। আমাদের আয় নিয়ে কোনো ভাবনা ছিল না। এখনো আমাদের কলকাতার বিভিন্ন শহরে 5টা বড় বড় বাড়ি আছে, সেগুলো ভাড়া দিয়ে অনেক আয় আসে। সেটা দিয়েই দিব্যি লাইফ কেটে যাবে। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ছি তখনই পিসিমা মারা গেলেন। ওনার বয়স হয়ে গেছিল যদিও। কি বলতো অনেক, আমার জীবনটা বড্ড একা লিখেছিলেন হয়তো বিধাতা। এই দেখো না, এক এক করে সবাই কেমন আমাকে ফেলে ভাগলো। শোক থেকে উঠেই মনে হলো আমাকে শক্ত হতে হবে। তাই হলাম। এত বড় বাড়িতে তখন শুধু আমি আর 2জন কাজের লোক, মানে আমার খুব আপনজন ওরাও, বেহারি কাকু আর বেনু মাসি। খুব খুব ভালো ওরা, এখনো আছেন ওনারা। আমাকে ফেলে আর কোথাও যাবার কথা অবধি ভাবেন না ওনারা। এমনকি ছুটিও খুব নেন না দরকার না হলে। আমাকে আগলে রাখতেন নিজের সন্তানের মতোই। 2জনেরই সন্তান ঠিকমতো দেখতে পারেন না, কাজেই ওরা আমাদের বাড়িটাকেই আগলে বাঁচেন। আর আমিও ওদের নিজের মতো করেই ভালোবাসি। এই তো শুধুই 2জন পড়ে রইল আমার জীবনে, আর সবাই ভাগারাম। তারপর এলো আরেকজন আমার জীবনে, যাকে আমি নিজের আপনজন ভাবতে লাগলাম। খুব ইচ্ছে হতো খুব কাছের আর একজন হোক, যে আমার সব সময় খেয়াল নেবে, যে আমার নিজের লোক হবে, যার উপর আমার অধিকার থাকবে আর আমার উপর যে অধিকার দেখাবে। সেই অধিকারে আছে ভালোবাসা, আছে একে অপরের প্রতি নিবিড় টান। সেই এলো আমার জীবনে নতুন বসন্ত নিয়ে। সব ঋতু যখন আমার জীবনে এমনি শুকিয়ে শুকিয়ে মাঠে মারা গেল, তখনই যেন এক ঝাঁক ফুল আর কোকিল নিয়ে আমার মনের উদ্যানে বসন্ত নিয়ে এলো আমাকে ভাসিয়ে নিয়ে যেতে। আর আমিও ভেসে গেলাম। অনেকজন এসেছিল, কিন্তু কাউকে গ্রহণ করিনি। কিন্তু ওর মধ্যে আলাদাই যেন কিছু পেলাম। ও তখন ফাইনাল ইয়ারে পড়ছে, সঙ্গে মডেলিং করে। ওর হাসিটা যে কাউকে পাগল করে দিতে পারে। মাঝারি গায়ের রং, সুন্দর গোঁপ দাড়ি, উচ্চতা 5 ফুট 9-10 মতো হবে। সব মিলিয়ে দারুণ একজন। আবার ধরতে গেলে ও সবার ক্রাশ। ওর পিছনেও অনেকেই পড়ে আছে। এমন একজন আমার হবে ভাবতেই দারুণ লাগছিল। আমি ওর হাত ধরে ঘুরবো আর সবাই রাগে জ্বলে যাবে, ভাবতেও কেমন গর্ববোধ হয়। ভাবা যায়? তাই ওকে গ্রহণ করলাম। নাম ছিল ঢেউ। নামটা কি সুন্দর, তাই না? ঢেউ। ওর ভালোবাসায় হারিয়ে ফেলতাম নিজেকে। আমার বাড়িতে ওর অগাধ যাওয়া আসা ছিল, আর আমার বাড়ির বাকি 2জনও খুব আপন করে নিয়েছিল ওকে। ওর বাড়িতেও যেতে বলতো, কিন্তু আমি বলেছিলাম এখন না, সময় হলে ঠিক যাব। আর এই মাঝরাতে হাত ধরে চাঁদ দেখার স্বপ্নটা পূরণ করেছিলাম নর্থ বেঙ্গলে এসে, ভুটান পাহাড়ের নিরিবিলি একটা রিসর্টের সামনে, এমনই একটা ঝর্ণার তীরে। রাতটা ভীষণ মনে পড়ে, কারণ ওটাই যে ওর সঙ্গে কাটানো আমার লাস্ট কাছাকাছি কাটানো। সেই নিরিবিলিটাই আমার কাছে শেষ সময় ছিল ওর কাছে থাকার। বিধাতা হয়তো এবার কাউকে কেড়ে নিবার আগে একটা ভালো মুহূর্ত দিতে চেয়েছিল, তাই এই মিষ্টি একটা রাত দিল আমাদের। সেই রাতে 2জন 2জনের একেবারে নিবিড় ভাবে হয়ে গেছিলাম, যেখানে আর কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছিল না। একদম কাছ থেকে 2জন 2জনের গায়ের গন্ধ নেওয়া, ভালোবাসায় ভরিয়ে দেওয়া। আহ, কি সুখ সেই পাওয়ায়। 2জনেই আমরা ভবিষ্যৎ গড়া নিয়ে তখন অনেক অনেক স্বপ্ন দেখেছি। একটা আনন্দময় বাড়ি হবে, সেখানে আমরা থাকবো, থাকবে আমাদের আরো 2টো সোনা। একটা নয়, 2টো বাচ্চা নেব ভেবেছি আমরা তখনই। কিন্তু সকাল হবার আগেই যে সবটা শেষ হয়ে যাবে বুঝতেই পারিনি। সেই রাতের এক ঝাঁক তারা, চাঁদ, পাহাড়, জঙ্গল, ঝর্ণা, সবই মিস করি খুব। তাই আজকের পরিবেশে আমার সেই রাতের কথাটা মনে পড়ে গেল। কেন? রাতে কি হলো? ওর কিছু হলো নাকি? কি হয়েছিল ওর? আমি দেখলাম একটা অদ্ভুত চাহনি ওর চোখে। অনেকদিন আগের কোনো চাপা আবেগ আর অনুভূতি যেন স্পষ্ট সেই দৃষ্টিতে।
কত অজানা কষ্ট লুকিয়ে থাকে হয়তো অনেক নামি দামি লোকের মাঝে, কিন্তু আমরা তাদের অহংকারী আবরণ দিয়ে ঢেকে রাখি সর্বদা। তারাও তাদের ঢেকে রাখে উজ্জ্বল আলোর মাঝে। অন্ধকারটা ধরতে দেয় না লোককে। কোনো প্রতিক্রিয়া ছিল না রুষার মুখে। ঝর্ণার দিকে তখনও ও আগের মতোই নিবিড়ভাবে তাকিয়ে আছে, আর সেইভাবেই উত্তর দিল, ওই বললাম না, আমরা অনেককে নিজের ভেবে অধিকার বিস্তার করে ফেলি, কিন্তু সে হয়তো এই অধিকার খেলাটা আরো অনেকের সঙ্গেই খেলেন। আমরা যেমন শুধুই তাকে ঘিরে বাঁচতে চেষ্টা করি, সে হয়তো পারে না। জানো অনেক, সে রাতেও বেশি। এই কথাটা বলেই রুষা দুই হাঁটুর মাঝে মাথা ঠেকিয়ে চোখ বুজে বলতে লাগলো অসহায়ের মতো, জানো অনেক, সে রাতেও বেশি ড্রিঙ্কস করার ফলে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেল মিলনের পর। আমিও ওর মাথাটা নিজের বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। ঠিক 12টার দিকে ঘুম ভেঙে গেল আমার ওর ফোনের রিংটোনে। ও ঘুমিয়েছে, তাই আমি ফোনটা হাতে নিলাম। এত রাতে ফোন, যদি খুব দরকারি কিছু হয় বা কারোর কিছু সমস্যা হয়, না হলে কে ফোন করবে এই রাত বিরেতে? হাতে নিলাম ফোনটা। ওর মাথাটা আমার বুকের ওপর থেকে আলগোছে বালিশে সরিয়ে দিলাম, কিন্তু ততক্ষণে ফোনটা কেটে গেছে। কিন্তু কতগুলো মেসেজ ঢুকলো টুংটাং করে। ইনবক্স অন করলাম, নাম দেখলাম মৈত্রেয়ী। নামটা দেখেই কেমন একটা করে উঠল মনটা, তাই মেসেজ দেখতে লাগলাম। জানো অনেক, সেই কষ্টটা তোমাকে বলে বোঝাতে পারবো না। সেই সময়টা হয়তো আমার জীবনের আর একটা কষ্টকর সময়, যখন কাউকে আপন ভেবেও হারিয়ে ফেলেছি। জানো, ইনবক্স ভর্তি বাজে বাজে মেসেজ, যেগুলো দেখে আমার গা গুলিয়ে উঠল। এখনো কেন ফোন করছে সেটাও জানতে পারলাম। মেসেজে মৈত্রেয়ী লিখেছে, তাড়াতাড়ি অনলাইনে আসো, ভিডিও কল করবে তো? হোয়াটসঅ্যাপে অপেক্ষা করছি আমি। হোয়াটসঅ্যাপে গেলাম নেট অন করে, কিন্তু বিশ্বাস করো অনেক, আগে যদি জানতাম তবে হয়তো যেতাম না সেখানে। কারণ ওর প্রতি যে বিশ্বাসটা আমার তৈরি হয়েছিল, সেটা এক মুহূর্তেই ভেঙে যাক, এটা আমি কখনো চাইনি। সেখানে গিয়ে আবার নিজেকে বড় অসহায় মনে হতে লাগলো। সেখানে শুধু মৈত্রেয়ী না, আরো অনেক মৈত্রী ওয়েট করছে ওর সঙ্গে মাঝরাতে ভিডিও কল করবে বলে। আমি কখনোই ওকে সন্দেহ করিনি, কখনোই পরীক্ষা করিনি। ওর প্রতি যে ভালোবাসাটা ছিল, সেটা যে পরীক্ষা করা বা সন্দেহ আসে না অনেক। কিন্তু কিন্তু ও আমার সব বিশ্বাস গুঁড়িয়ে দিল। আমার ওকে নিয়ে যে অহংকার ছিল, গর্ব ছিল, সব এক নিমেষে গুঁড়িয়ে গেল। ইনবক্সে অনেক মেয়ের সঙ্গে ওর মেসেজ, যাদের অনেকের সঙ্গেই ওর মিট করার কথা অবধি হয়ে গেছে। এক একজনকে এক এক তারিখ দিয়ে রেখেছে। জানো অনেক, আমি ওর জন্য আমার অনেক বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করেছি, জাস্ট ওদের ঢেউ পছন্দ করে না বলে। আর ও নিজের নেচারটাই চেঞ্জ করতে পারলো না আমার জন্য। আমি বলতে পারবো না তখন আমার হৃৎপিণ্ডের ধুকধুকানিটা কতটা বেড়ে গিয়েছিল, চোখ দিয়ে কখন বা জল বেরিয়ে এসেছিল। ফোনটা হাত থেকে পড়ে গেল। আমি কুঁকড়ে পড়ে রইলাম, ওর মুখের দিকে তাকালাম। ওই মুখের হাসিটা এতটাই সুন্দর যে সেটা আমি হারাতে চাইতাম না অনেক। সেই হাসিটার বর্ণনা করতে পারবো না আমি অনেক, পারবো না। ওটার জন্যই হয়তো সবাই ওর পাগল ছিল। ওর ঘুমন্ত মুখটাকে আঁকড়ে ধরে বলতে ইচ্ছে হচ্ছিল, কেন কেন আমার সঙ্গে এমনটা করলে? বলো বলো, কেন করলে? আমার ভালোবাসায় কি হয়নি তোমার? বলো। হ্যাঁ, আমি যে তোমার জন্য সবটা উৎসর্গ করেছি, তাতেও কি তোমার অন্য কাউকে লাগে? কিন্তু কিন্তু আমি পারিনি অনেক। অধিকার হয়তো নেই আমার। এতদিন শুধু অধিকার দেবার নেবার নাটক করেছে ও, আর সবার মতোই। আমি ওর জন্য আমার নিজের অনেক কিছুই বদলেছি, কিন্তু ও কেন পারেনি ওদের ছাড়তে? সেই হিসেবটাও চাইনি আমি ওর কাছে। যদি তখনই হতো
তবে হয়তো তখনই চলে যেতাম কলকাতা, ওই বিশ্বাসঘাতককে ফেলে। কিন্তু রাতে কোথায় আর যেতাম আমি অনেক? আর এত তাড়াতাড়ি কি করে ওকে ভুলতে পারবো অনেক? ওকে তো ভুলে যাবার জন্য আমি ভালোবাসিনি। ওর হয়তো ভুলতে সমস্যা হবে না, ওর জীবনে অনেকেই আছে, কিন্তু আমার তো কেউ নেই অনেক। কি করে ভুলবো ওকে? ওর মুখটার কাছে আমি আবার গেলাম। ওই মুখটা, ওর হাসিটা যে পাগল করে দেয় আমাকে। মুখের উপর নিজের ক্রন্দনরত মুখটা নিয়ে কাঁদতে লাগলাম। হয়তো আর ছুঁয়েও দেখতে পাবো না এই মুখটা। আমার যে কেউ নেই অনেক, আর অসহায় লাগছিল নিজেকে। তাই ভাবতে লাগলাম কি করব, বুঝতে পারলাম না কি করব। ওকে না বললে নিঃশব্দে ওর জীবন থেকে সরে যাব, নাকি ওকে ধরে ফুঁপিয়ে কেঁদে বলবো, তুমি আমাকে ভালোবাসো ঢেউ, তুমি কি আমাকে ভালোবাসো? আমি তোমাকে সব রকম ভালোবাসা দেব। প্লিজ প্লিজ আমাকে এভাবে কষ্ট দিও না। শুধু আমাকে ভালোবাসো, তুমি শুধু আমাকে ভালোবাসো। বসে রইলাম সেভাবে। ভাবলাম ওকে ছেড়ে যেতে কি পারবো, নাকি ওকে বদলে যেতে বলবো। কেমন একটা পরিস্থিতির মাঝে যেন পড়েছিলাম আমি, আর মোকাবিলা আমাকে করতেই হবে। অথচ সেই মোকাবিলা আমার নিজের মতো করে করতে পারার আমার কোনো ক্ষমতাই নেই। নিজের জীবনের সমস্ত সমস্যার সমাধান তো আমরা নিজেদের মতো করে করতে পাই না, তাই না? তবে আমি মনকে অনেক বুঝিয়েছি সেদিন অনেক, যে ওর কাছেই থেকে যাব, ওর পায়ে পড়ে বলবো, ওর মনে একটু জায়গা দিতে। আমি ভীষণ ভীষণ অসহায়, যে ওকে ছাড়া পারবো না, ওকে ছাড়া আমি একদম পারবো না চলতে। সবাই তো ছেড়েই গেছে জীবন থেকে এক এক করে। ওকে কি করে হারাই আবার? ও যে আমাকে ভালোবাসার মানে বুঝিয়ে দিল। ওকে যদি না পাই তবে হয়তো বেঁচে থাকাটাই খুব কষ্টের হবে। কিন্তু কিন্তু অনেক ওই মেসেজগুলো বড্ড ভাবালো আমাকে। কারণ ও আমার সঙ্গে এতদিন থেকে সম্পর্কে জড়িয়েও যখন ভুলতে পারিনি বাকিদের, তবে বাকি জীবনেই বা কি করে পারবে? মানুষের চরিত্র কিন্তু কোনোদিন পরিবর্তন হয় না। তার জীবনেও যেভাবে প্রভাব ফেলো না কেন, তার চরিত্র ঠিক তেমনই থাকবে। আর ওর মতো চরিত্রের লোকেরা হয়তো ভালোবাসার মানেই জানে না। ওদের কাছে হয়তো ভালোবাসা মানেই ক্ষুধা, অন্যকে খেয়ে নেবার ক্ষুধা, যেটা একজনকে দিয়েও হয় না। রাতটা আমার ছাদের রেলিং ধরে কেঁদেই কেটেছিল। অন্ধকার আকাশে এক ফালি চাঁদ আর তারারা হয়তো বুঝেছিল সেই কষ্টটা। সামনে গৌর অন্ধকার ঘেরা পাহাড়ের দিকে চেয়ে ভাবছিলাম, এখনো যদি আমাকে খুন করে এখানে, তবু হয়তো কেউ বাঁচাতে আসবে না। ওর আমার সবটাই স্বাদ গ্রহণ করা শেষ, তাই খুনও করতে পারে। আর আমি এই অন্ধকার পাহাড়ি অঞ্চলে কোথায় হেল্প চাইব? আর লোক জানাজানি হলেও আমার দুর্নাম বেশি রটবে, কারণ আমি নিজের ইচ্ছে এসেছি ওর সঙ্গে। তাই ছাদের কর্নারে একটা শক্ত লাঠি রেখে দিলাম, যাতে যখন তখন ওর কোনো রকম আক্রমণ থেকে বাঁচতে পারি। কারণ ওর ওপর বিশ্বাসটাই হারিয়ে ফেলেছি অনেক, আর কিছুই করার ছিল না আমার। এভাবেই রেলিংয়ে মাথা হেলিয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছিলাম আমার মনেই নেই। স্বপ্নে বাবা মাকে দেখতে পেলাম। ওনারা আমার দিকে হাত বাড়িয়ে এগোচ্ছিল আদর করতে। আমি ওদের দিকে তাকিয়ে রাগে চিৎকার করে উঠলাম, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমাকে অসহায় করে চলে যাবার সময় এই স্নেহ ভালোবাসা কোথায় ছিল তোমাদের? জানো না, জানো না কত অসহায় আমি তোমাদের ছাড়া? পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন।